তালপুর গ্রাম খোলামেলা প্রাকৃতিক সৌন্দর্য এই গ্রামটিকে ঘিরে প্রাকৃতির কোলে এক সুন্দর বৈচিত্র্যময় জীবনযাত্রা তৈরি করেছে। কয়েকটা বাড়ি এদিক ওদিক ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। নামে গ্রাম হলেও বেশিরভাগটাই ফাঁকা মাঠ, পুকুর, জলাশয় আর ছোট বড় তাল গাছে ভরা। ঘটনাটি ভরা তালের সময়। গ্রাম থেকে তাল নিয়ে অনেকে শহরে বেচে। গ্রামে এত তাল গাছ যে তালের কোনো অভাবই হয় না। প্রত্যেক বারের মতো এবারেও বেশ সব গাছেই তাল হয়েছে। শুধু এই গ্রামেই নয়, বাহিরের গ্রাম থেকেও অনেকে তাল কুড়াতে আসে। বেশ প্রত্যেক দিন কাক ভরে তাল কুড়ানোর হিড়িক পড়ে যায়। যে আগে আসবে সে বেশি তাল পাবে। হঠাৎ রাতে সবাই ঘুমিয়ে আছে। আকাশ বেশ ঘন কালো মেঘে শুরু হয় বাতাস আর বৃষ্টি। সবাই বেশ ঘুমিয়ে কাদা। গ্রামের শেষ প্রান্তে গরিব ঘরের ছেলে রাজু না ঘুমিয়ে ভাবছে, এখনই যাই, না না আর একটু ভোর হোক, আজ সব থেকে বেশি তাল পাওয়া যাবে। বাতাসটাও তো আর কম হলো না, না এখনই যাই। কেউ আমার আগে গেল নাকি? চারদিক ঘন কালো অন্ধকারে একখানা বস্তা নিয়ে চলছে। চারদিক নিঝুম। চোখ দিয়ে তাকালে রাজু বেশ দূর থেকে তাকিয়ে দেখে ছড়া তাল গাছের নিচে পড়ে আছে। রাজু তাড়াতাড়ি তাল গাছের নিচে গিয়ে তালগুলো বস্তায় ভরে ফেলল। সামনের তাল গাছের দিকে এগিয়ে গিয়ে দেখে সেখানেও বেশ কয়েকটা তাল। রাজু একটু এগিয়ে তাল গাছের নিচে গিয়ে দাঁড়ালো। রাজু দেখলো কয়েকটা তাল আধ খাওয়া। ঠিক সেই সময় মনে হলো তার পিছনে কিছু একটা আছে। যখনই পিছন ফিরে তাকাতে যাবে, এমনই প্রতিদিনের মতো মন্টু ভোরবেলা তাল কুড়াতে বেরিয়ে এলো। তাল কুড়াতে কুড়াতে কয়েকটা গাছের তাল কুড়ানোর পর সামনে গিয়ে দেখতে পেল কয়েকটা আধ খাওয়া তাল পড়ে আছে। মন্টুর হঠাৎই চোখগুলো গেল পাশের বড় তাল গাছের নিচে। সে দেখতে পেল একটা আধ খাওয়া দেহ পড়ে আছে। কে বা কারা দেহটাকে খুবলে খুবলে খেয়েছে। মন্টু সেই দৃশ্য দেখে ভয়ে সেখান থেকে পালিয়ে যায়। সে হাঁপাতে হাঁপাতে দেখতে পেল গ্রামের কয়েকজন বসে আছে। মন্টু সেখানে গিয়ে দাঁড়াতেই তার সাথে ঘটা কাহিনীগুলো তাদেরকে খুলে বলল। মন্টুর কথা শুনে গ্রামের কয়েকজন ছুটে গেল। তারা সেখানে গিয়ে দেখতে পেল একটা আধ খাওয়া লাশ পড়ে আছে। সেই লাশের গা থেকে বিশ্রী দুর্গন্ধ ছড়াচ্ছে। তারা আর এক মুহূর্ত দেরি না করে কয়েকজন মিলে ধরাধরি করে নিয়ে গিয়ে গ্রামের শেষ প্রান্তে সেই পচা পুকুরে ফেলে দিল। তারপর থেকে গ্রামে হইচই পড়ে গেল। কিন্তু কার দেহ, গ্রামের লোকেরা এখন পর্যন্ত বুঝতেই পারেনি। সেই দিন বিকেল বেলায় এই ঘটনা নিয়ে বলা বলি করছিল। ঠিক সেই সময় মন্টু এসে, শুনেছো দাদু, গ্রামের রাজুকে নাকি সকাল থেকে খুঁজে পাওয়া যাচ্ছে না। কি বলছো?
তাহলে ওটা কি রাজুই? বেশ কয়েকদিন খোঁজাখুঁজি করার পরেও রাজুকে খুঁজে পাওয়া গেল না। এভাবে বেশ অনেকদিন কেটে গেল। তারপর সবাই ভেবেই নিল সেই দেহটা রাজুরই ছিল। তারপর থেকে এই ঘটনা নিয়ে গ্রামে আর কোনো আলোচনা শোনা যায়নি। এরপর থেকে বেশ আগের মতোই স্বাভাবিকভাবেই দিন কাটছিল। তবে তারপর থেকে ওদিকটায় ভয়ে কেউ যায় না। বেশ কয়েকদিন পর হঠাৎ এক মাঝরাতে ভয়ানক এক চিৎকার শোনা যায়। মনে হলো ভয়ঙ্কর কিছু একটা আর্তনাদ করছে। সঙ্গে সঙ্গে কয়েকজন গ্রামবাসী বেরিয়ে এসে চারদিক তাকিয়ে দেখে কোথাও কিছুই নেই। চারপাশটা কেমন যেন নিস্তব্ধ হয়ে গেল। অন্ধকারে চারদিক তাকালে কেমন যেন গায়ে কাঁটা দিয়ে ওঠে। অন্ধকারে কোথাও কিছু না দেখতে পেয়ে যে যার মতো ফিরে গেল। পরের দিন এ নিয়েও আলোচনা শোনা যায়। কাল কোথাও তো কিছু দেখতেই পেলাম না, কি ছিল বলো তো? সেই দিন সন্ধ্যাতেই গ্রামের সকলের দরজা বন্ধ করে ঘুমিয়ে পড়ল। পুরো গ্রাম নিঝুম নিস্তব্ধ হয়ে আছে। হালকা বৃষ্টি পড়ে যাচ্ছে। মাঝে মাঝে আকাশের মেঘের গর্জন। শহর থেকে ফিরছে দুই বন্ধু, রোহিত পলাশ। আজ প্রায় 2 থেকে 2.5 বছর পর গ্রামে ফিরছে তারা। পড়ালেখার জন্যই শহরে একসাথে থাকে দুজনেই। হঠাৎ করে মাঝ রাস্তায় বৃষ্টি পড়া শুরু হয়েছে। দুজনেই ভিজে কাঠ হয়ে গেছে। চারপাশ নিস্তব্ধ, শুধু আকাশের গর্জন আর বৃষ্টির শব্দ। আস্তে আস্তে বৃষ্টি বাড়তে থাকে। এই গ্রাম তো আগের মতোই আছে রে পলাশ। শহরে থাকতে থাকতে ভুলেই গিয়েছিলাম গ্রামের রাস্তা এমন অন্ধকার। হাতে একটা লাইট টাইটও তো আনা যেত। রাস্তায় তো কাদাও কম নয়। আগের কত স্মৃতি আছে এই গ্রামে, কি বল? অনেকদিন পর আজ বৃষ্টিতে ভিজে সে একটা খারাপও লাগছে না। এই দাঁড়া দাঁড়া, তোর আবার কি হলো? সেই দিন যে মামা ফোন দিয়ে কি বলছিল ভুলে গেলি? রাজু না কে জানো এই রাস্তায় মরে পড়েছিল। তুই আবার ভূতের গল্প শুরু করলি নাকি? এমনই বেশ রাত হয়ে গেছে, তাড়াতাড়ি পা চালিয়ে চল। আরে চল তো, চল চল চল, আর কথা বলিস না। আর দুই বন্ধু তাড়াতাড়ি পা চালিয়ে যেতে থাকে। হঠাৎ সামনের তাল গাছগুলো বেশ নড়ে চড়ে উঠল। দুজনেই ভয়ে দাঁড়িয়ে পড়ল। এমন রাতে কোনো কিছুর চাবানোর শব্দ ভেসে আসছে। মনে হচ্ছে কাছাকাছি কিছু একটা আছে। দুজন দুজনের মুখের দিকে তাকিয়ে হঠাৎ তাল গাছের সাইড দিয়ে একখানা ছায়া পড়ল। দুজনেই সঙ্গে সঙ্গে আর একটি তাল গাছের আড়ালে দাঁড়িয়ে পড়ল। আকাশের গর্জন বেশ ভয়ানক শব্দ ধারণ করছে। এদিকে শব্দ হচ্ছে কেউ কিছু একটা খাচ্ছে। তাল গাছগুলো থেকে বেশ থরথর শব্দ হচ্ছে। ঠিক তখনই পলাশের চোখ গেল গাছের উপরে। দেখতে পেল গাছের উপরে কালো ছায়ার মতো কিছু একটা বসে আছে। হঠাৎ উপর থেকে লাফ দিয়ে নিচে নেমে এলো। রোহিত আর পলাশ দুজনেই বেশ ভয় পেয়ে গেল। তারা ভয়ে দুজনেই ভাষা হারিয়ে ফেলছে। কি করবে বুঝতে পারছে না। হঠাৎ আচমকা বিদ্যুৎ চমকার আলোয় স্পষ্ট দেখা গেল লম্বা কালো কুৎসিত চেহারায় মানুষ রূপী পিশাচ। এমন সময় রোহিত বলে উঠল, ওরা কি রে? পালা পালা পালা, পলাশ বাঁচতে আসতো, পালা। সঙ্গে সঙ্গে পিশাচটা তাদের পিছনে ছুটতে লাগলো।
প্রবল বেগে তাদের পিছু পিছু ধাওয়া করতে থাকে। আকাশ ভেঙে আবার শুরু হয় প্রবল ঝড় বৃষ্টি। মাঠ ঘাট বাঁশ বন পেরিয়ে তারা তালপুরের দিকে দৌড়াতে দৌড়াতে খেয়াল করে সেই বিভৎস প্রেত ধাওয়া করে পিছনে পিছনে আসছে। তার বিকট হাসি ভেসে আসছে। ক্রমাগত ধীরে ধীরে যেন তাদের কাছে চলে আসে সেই প্রেত। রোহিত আর পলাশ হঠাৎ রাস্তায় তারা দুজনেই কোনো কিছুতে পা হড়কে পড়ে গিয়েই সেখানেই জ্ঞান হারিয়ে ফেলে। পরের দিন সকালে গ্রামের কয়েকজন লোক এসে দেখে রোহিত আর পলাশ রাস্তায় জ্ঞান হারিয়ে পড়ে আছে। পরে জ্ঞান ফিরলে তাদের সাথে ঘটে যাওয়া সকল ঘটনা খুলে বলে। সঙ্গে সঙ্গে মন্টু চলে গেল তান্ত্রিকের কাছে। বেশ কিছুক্ষণ পর মন্টু তান্ত্রিককে নিয়ে আসছে। এই প্রেত কোনো সাধারণ প্রেত নয়, সে এক অভিশপ্ত আত্মা। তার জন্মই হয়েছিল মৃত্যুর ছায়ায়। সেই ছিল এক অনাথ প্রেত। সেই রাতে যজ্ঞ করতে তাল গাছের নিচে বসে পড়লেন তান্ত্রিক। গ্রামের সকলকে সাইডে থাকতে বলে। বলা তো চায় না কার ওপর ক্ষোভ আছে সেই প্রেতের। তাল গাছটা থরথর করে নেমে এলো সেই ভয়ঙ্কর প্রেত। গ্রামের সবাই এই দৃশ্য দেখে পুরো হতভাগ হয়ে গেছে। আগুন ধরে সেখানেই মিলিয়ে যায়। তারপর থেকে গ্রামবাসীরা আগের মতোই বসবাস করতে থাকে। এমনই হারহিম করা ভয়ঙ্কর সব ভূতের গল্প পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন।